নমস্কার, আমি অয়ন। বাংলাদেশে ওসমান হাদির মৃত্যু, খুন আসলে নাকি ইউনূসই করিয়েছেন, এরকমটাই বিস্ফোরক দাবি ওসমান হাদির ভাইয়ের, এবং বললেন যে ইউনূস দেশ ছেড়ে পালাবেন ভোটের আগেই। দেখুন কি বিস্ফোরক অভিযোগ। আপনারাই ওসমান হাদিকে হত্যা করিয়েছেন, আবার আপনারাই এটাকে ইস্যু করে নির্বাচন বানচাল করার চেষ্টা করতেছেন। ওসমান হাদির বিচার যদি না হয়, আপনারাও একদিনে বাংলাদেশ থেকে পালাতে বাধ্য হবেন। শরীফ ওসমান হাদি বাংলাদেশের জনপ্রিয় ছাত্রনেতা। আসন্ন সাধারণ নির্বাচনে তার ঢাকা থেকে প্রার্থী হওয়ার কথা ছিল। এহেন ওসমানই ঢাকার রাজপথে গুলিবিদ্ধ হন 12ই ডিসেম্বর। পরে সিঙ্গাপুরের হাসপাতালে তার মৃত্যু হয়। এই খবর বাংলাদেশে পৌঁছতেই ক্ষোভের আগুন জ্বলে ওঠে, যে আগুনে পুড়তে হয় বাংলাদেশের সবথেকে জনপ্রিয় দুই সংবাদপত্র প্রথম আলো এবং ডেইলি স্টারকে। ওসমান হাদির হত্যার জন্য এবার সেদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের দিকে আঙুল তুললেন ওসমান হাদির ভাই ওমর। আপনারাই ওসমান হাদিকে হত্যা করিয়েছেন, আবার আপনারা এটাকে ইস্যু করে নির্বাচন বানচাল করার চেষ্টা করতেছেন। আপনারা যারা রাষ্ট্র ক্ষমতায় থাকাকালীন অবস্থায় ওসমান হাদিকে হত্যা করা হয়েছে, এই হত্যার দায় আপনারা এড়াতে পারবেন না। আপনাদেরও বিচার হবে। ওসমান হাদির বিচার যদি না হয়, আপনারাও একদিনে বাংলাদেশ থেকে পালাতে বাধ্য হবেন। বাংলাদেশের কোটি কোটি মানুষ ওসমান হাদির বিচারের অপেক্ষায় আছে। এই হত্যার দায় আপনারা এড়াতে পারবেন না। ওসমান হাদি ছিলেন ভারত বিরোধী, তাই শুরুতে হাদি হত্যার দায় ভারতের ঘাড়ে চাপানোর চেষ্টা করে বাংলাদেশের মৌলবাদীরা। এমনও রটিয়ে দেওয়া হয় যে হাদির হত্যাকারীরা নাকি ভারতে পালিয়ে এসেছে, যদিও পরে বাংলাদেশ পুলিশ জানায় এমন কোনো তথ্য তাদের কাছে নেই। শেষ অবস্থানটা সুনির্দিষ্টভাবে আমাদের কাছে এভাবে তথ্য নাই। আমরা নানাভাবে আমাদের তদন্তকারী অফিসাররা, আমাদের গোয়েন্দারা চেষ্টা করে যাচ্ছে আসামি বর্ডার পার হয়ে চলে গেছে কিনা। আমরা এখনো কনফার্ম হতে পারিনি যে সে হয়ে চলে গেছে। যত সময় যেতে থাকে ততই পরিষ্কার হতে থাকে ছবিটা। সামনে আসতে শুরু করে হাদির একের পর এক ভাষণ, যেখানে ইউনূসের উপদেষ্টাদের তুলোধনা করছেন তিনি, প্রশ্ন তুলছেন ভোটের আগেই কেন বিএনপির সঙ্গে সমঝোতা করে নিচ্ছেন ইউনূসের উপদেষ্টারা। উপদেষ্টাদের বিরুদ্ধে সাধারণ মানুষের ক্ষোভের কথা কি ইউনূস জানেন না? এভাবে কি ইনসাফের বাংলাদেশ তৈরি করা যাবে? মিনিমাম 100 রিকশাওয়ালার সাথে কথা বলেছি গতকাল পর্যন্ত। প্রত্যেকে বলে এই উপদেষ্টাদেরকে তারা বিশ্বাস করে না, কিন্তু ইউনূস বেড়া ভালো। এই প্রশ্নগুলোকে রাজনৈতিক মঞ্চে তুলে আনতে চাইছিলেন ছাত্রনেতা ওসমান হাদি। বিপুল জনপ্রিয়তাও পাচ্ছিলেন তিনি। অনেকের মতে ভোটে জিতলে দেশের শীর্ষ কোনো প্রশাসনিক পদে বসা নিশ্চিত ছিল তার। কিন্তু ভোটের আগেই হত্যা করা হলো হাদিকে। শুধু হাদি নন, সম্প্রতি গুলি করা হয়েছে আরেক ছাত্রনেতাকে। তবে কি গোটাটাই ভোট বানচাল করার ছক? দীর্ঘ গড়িমসির পর অবশেষে বাংলাদেশে ভোট করাচ্ছেন মোহাম্মদ ইউনূস। 12ই ফেব্রুয়ারি সাধারণ নির্বাচন। ভোটের পর নতুন সরকার এলে দেশের শীর্ষ প্রশাসনিক পদ থেকে সরতে হবে ইউনূসকে। খুব বেশি হলে রাষ্ট্রপতির পদ পেতে পারেন তিনি। ফলে রাজনীতির পাটিগণিত অনুযায়ী বাংলাদেশে ভোট হয়ে নির্বাচিত সরকার এসে গেলে ক্ষমতা হারাবেন ইউনূস। সেই কারণেই কি ভোট বানচাল করে দেওয়ার চেষ্টা, যাতে প্রধান উপদেষ্টার চেয়ারে বসে থাকা যায়? তাই কি হাদির মতো ছাত্রনেতা খুন? একটা অপদার্থ ক্ষমতালোভী ইউনূস বেকার ছাত্রছাত্রীদের সামনে রেখে তিনি ক্ষমতা ভোগ করতে এসছেন, এবং সেই ক্ষমতা ভোগের সামনে যারা থাকে তাদের তিনি সরিয়ে দেবেন, এটা নিঃসন্দেহে বোঝা যাচ্ছে। এবং হাদি যেহেতু ইলেকশন চেয়েছিল, তাকে যে সমর্থন করা যায় তা নয়, এবং হাদি যে বলেছিল যে নির্বাচন করতেই হবে, সেটা তো ইউনূস সরকার মেনে নেবে না। তিনি মুখোশধারী শাসক, এবং হাদির ভাই যা বলেছেন এটা সম্পূর্ণরূপে সত্যি। এই ইউনূস তার মৃত্যুর জন্য যে দায়ী এবং তাকে যে হত্যা করেছে, সেটা আর অন্য কিছু বলার অবকাশ নেই। নিউজ 18 বাংলা। এবার কি ইউনূসের কাঁটা তারেক রহমান? প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছেলে তারেক রহমান 17 বছর পর আগামীকাল বাংলাদেশে পা দিচ্ছেন। আর ঢাকায় গোটা বাংলাদেশ থেকে বিএনপি কর্মী সমর্থকদের ভিড়। তাদের আজকে থেকে উচ্ছ্বাস শুরু হয়েছে। ঢাকায় জমায়েত করছেন বিএনপি নেতা কর্মীরা। কাল বাংলাদেশে ফিরছেন বিএনপি নেতা তারেক, এবং তারেক যে এখন আর জামাতের সঙ্গে যাবেন না সেটা খুব পরিষ্কার। 12ই ফেব্রুয়ারি ভোট, সেই ভোটে অংশ নিয়ে গণতন্ত্র ফেরাতে চান
তারেক রহমান। আর এই নিয়েই আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ ইমান কল্যাণ লাহিড়ী কি বললেন দেখুন। বিএনপি তো ভারতের সঙ্গে তার সরকার চালিয়েছে, সম্পর্ক ছিল। আওয়ামী লীগ যেমন আমাদের সঙ্গে সম্পর্ক ছিল, ঠিক তেমনি বিএনপি যখন এসেছিল ভারত কি তার বিরোধিতা করেছিল? বিএনপি তো দীর্ঘদিন ভারতবর্ষের সঙ্গে তারা সম্পর্কে ছিল এবং বায়োলেটারাল এগ্রিমেন্ট ছিল। তখন তো অন্য কোনো সমস্যা সাময়িকভাবে দেখা দিলেও সেখানে তো তেমন কোনো সমস্যা হয়নি যে দুই দেশের সম্পর্ক তলানিতে এসে ঠেকেছে। তারেক রহমান যখন আসছেন, এটা তো বড় থ্রেট, কারণ বিএনপি জিতে যাবে এই মুহূর্তে ইলেকশন হলে। যদি আওয়ামী লীগের বহু সমর্থক সেখানে আছে, তাদের তো জোর করে মুখ খুলতে দেওয়া হচ্ছে না, কিন্তু একই সঙ্গে বিএনপি যদি আসে, বিএনপি জিতবে। সেটা তো এই যে প্রধান ওখানে বসে আছে ইউনূস, তিনি তো চাইবেন না, তিনি চাইবেন কোনোভাবে ক্ষমতা দখল করে থাকা। ওপারের আঁচ এপারেও, ওপারে হিন্দু খুন, ওপারে হিন্দু গ্রামে আগুন, আর তার প্রতিবাদে জায়গায় জায়গায় এ রাজ্যে বিজেপির বিক্ষোভ প্রতিবাদ। মোহাম্মদ ইউনূসের বাংলাদেশে আক্রান্ত হিন্দুরা নৃশংসভাবে পিটিয়ে পুড়িয়ে হত্যা করা হয়েছে হিন্দু শ্রমিক দীপু দাসকে। প্রতিদিন সকাল থেকে সন্ধে সীমান্তের ওপার থেকে ভেসে আসছে মৌলবাদের হুঙ্কার। মঙ্গলবার রাতে চট্টগ্রামের পশ্চিম বণিকপাড়ায় হিন্দুদের গ্রামে আগুন ধরিয়ে দেওয়া হয়। বাড়ির দরজা বাইরে থেকে বন্ধ করে আগুন লাগানো হয়েছে। ওপারে হিন্দুদের ওপর অত্যাচার, এপারে পথে নেমেছে গেরুয়া শিবির। প্রথমে কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশনের সামনে প্রতিবাদ। বুধবার রাজ্যের একাধিক জায়গা, বিশেষ করে সীমান্তবর্তী নানা এলাকায় বিক্ষোভ দেখানো হয়। বিক্ষোভে স্লোগানে বাংলাদেশে হিন্দু হত্যার প্রতিবাদ, সেই সঙ্গে দাবি হিন্দু হত্যা বন্ধ হোক। বাংলাদেশকে সবক শেখাক নয়াদিল্লি। এটা কি কৌশলে কেন্দ্রের ওপর চাপ তৈরির চেষ্টা? ওখানে কিছু করতে গেলে সবাইকে মিলে ভাবতে হবে, ভারতবর্ষের সরকারকেও ভাবতে হবে, এদের জন্য ওষুধ দিতে হবে। সেই ওষুধ তো আছে ভারতের হাতে। এই জামাতিদেরকে ভদ্র করতে গেলে একবার ওষুধ দেওয়া দরকার আছে, খুব কড়া ডোজের ওষুধ দেওয়া দরকার। বাংলাদেশে হিন্দু হত্যার প্রতিবাদে পথে নেমেছে বঙ্গ বিজেপি। অনেকের মতে প্রতিবাদের পাশাপাশি এই পদক্ষেপের নেপথ্যে রাজনীতির অঙ্কও রয়েছে, কারণ বাংলাদেশ ইস্যুতে কেন্দ্র কোনো পদক্ষেপ করলে তাকে রাজনৈতিকভাবে ব্যবহারের সুযোগ পেয়ে যাবে বঙ্গ বিজেপি। ভোটের বাংলায় মেরুকরণের অস্ত্রে আরও শান দিতে পারবে, প্রচার করতে পারবে বিদেশেও হিন্দুরা আক্রান্ত হলে তাদের পাশে রয়েছে পদ্ম শিবির। নিউজ 18 বাংলা। এত গেল রাজনীতির অঙ্ক, কিন্তু যেটা বলছিলাম, ওপারে খুন হচ্ছে হিন্দু আর এপারে বিক্ষোভের আঁচ। সরকার, কেন্দ্রীয় সরকারের উচিত এক্ষুনি, যেমন পাকিস্তানে সার্জিক্যাল স্ট্রাইক করেছে, বাংলাদেশের সার্জিক্যাল স্ট্রাইক করে ওই উগ্রপন্থীদের সমূলে ধ্বংস করে দেওয়া উচিত। আগামীতে এরকম অত্যাচার যদি চলে, আগামীতে সমস্ত কিছু বন্ধ করে দেওয়া হবে। ওখান থেকে এখানে স্বাস্থ্য পরিষেবা নিতে তারা আসে, এখানে নিতে আসে, ব্যবসা বাণিজ্য করতে আসে, সব বন্ধ। বাংলাদেশ, এই দেশের জন্ম হয়েছে ভারতের হাত ধরে। সেই দেশেই এখন ভারতের জন্য বিদ্বেষের পাহাড়। বেছে বেছে মারা হচ্ছে হিন্দুদের। কয়েকদিন আগে দীপু দাসকে পিটিয়ে পুড়িয়ে মেরে ফেলা হয়। বাংলাদেশে এসবের প্রতিবাদে বাংলায় বিক্ষোভ। উত্তর 24 পরগনার বনগাঁয় পেট্রাপোল সীমান্ত। ভারত বাংলাদেশের মধ্যে সড়ক বাণিজ্যের গেটওয়ে। পেট্রাপোল থেকে ট্রাকে লরিতে পণ্য রপ্তানি করা হয় ওপারে। এই সীমান্ত লাগোয়া বনগাঁর জয়ন্তীপুর বাজার থেকে বুধবার মিছিল শুরু করে সনাতনী ঐক্য পরিষদ। মিছিলে অংশ নেন 2 বিজেপি বিধায়ক, অশোক কীর্তনিয়া, অসীম সরকার। পেট্রাপোল বন্দরে গিয়ে মিছিল শেষ হয়।
ভারত সরকার, কেন্দ্রীয় সরকারের উচিত এক্ষুনি যেমন পাকিস্তানে সার্জিক্যাল স্ট্রাইক করেছে, বাংলাদেশের সার্জিক্যাল স্ট্রাইক করে ওই উগ্রপন্থীদের সমূলে ধ্বংস করে দেওয়া উচিত। উত্তর 24 পরগনার বসিরহাটে খোজাডাঙ্গা সীমান্ত। এই সীমান্তবর্তী ওল্ড সাতক্ষীরা রোডে বিক্ষোভ দেখায় সনাতনী জাতীয়তাবাদী মঞ্চ। ট্রাক আটকে বিক্ষোভ দেখানো হয়। জলপাইগুড়ির ফুলবাড়ি ভারত বাংলাদেশ সীমান্ত। এদিন এখানেও বিক্ষোভ দেখায় বিজেপি ডাবুগ্রাম ফুলবাড়ির বিধায়কের নেতৃত্বে। আগামীতে এরকম অত্যাচার যদি চলে, আগামীতে সমস্ত কিছু বন্ধ করে দেওয়া হবে। ওখান থেকে এখানে স্বাস্থ্য পরিষেবা নিতে তারা আসে, এখানে নিতে আসে, ব্যবসা বাণিজ্য করতে আসে, সব বন্ধ। মালদার মনোহরপুর মুচিয়া ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা। এখানে বিক্ষোভ দেখান স্থানীয়রা। হাওড়া ব্রিজের কাছে বাস স্ট্যান্ড, সেখানে এদিন বিক্ষোভ দেখায় বিজেপি। হাওড়া ব্রিজে ওঠার চেষ্টা করলে বাধা দেয় পুলিশ, আনা হয় গার্ডরেল। গার্ডরেল টপকে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন বিক্ষোভকারীরা। শুরু হয়ে যায় ধাক্কাধাক্কি, শেষমেশ র‍্যাক নামাতে হয়। নিউজ 18 বাংলা। ছাব্বিশের বিধানসভা এখনো অনেকটাই দেরি, তার আগেই প্রচার শুরু করেছেন মিঠুন চক্রবর্তী। আজকে চন্দননগরে তিনি তৃণমূলকে ক্ষমতা থেকে সরাতে কংগ্রেস, সিপিআইএম সবাইকে আহ্বান জানালেন এবং তৃণমূল কংগ্রেসের কর্মীদেরও আহ্বান জানালেন। কি বললেন দেখুন। আর কুণাল ঘোষ পাল্টা আক্রমণ। এই ইলেকশন আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট ইলেকশন। সবাই মিলে একজোট হয়ে এক ছাতার নিচে এসে লড়ে এই সরকারকে বার করতেই হবে। কার্যবাহী নেতাদের বলছি, যদি কারোর সাথে কারোর কোনো কিছু মনোমালিন্য থাকে তাহলে ইলেকশন অবধি দয়া করে সেটা মিটিয়ে নিন। যদি কমিউনিস্ট পার্টির মধ্যেও কেউ হিন্দু থাকেন, যদি হিন্দুত্বকে বিশ্বাস করেন, আপনারাও আসুন। কংগ্রেসকেও বলছি, আপনারাও আসুন। তৃণমূলের মধ্যেও যদি কারোদের কোনো বিবেক থাকে সেই হিন্দুদের, তারাও আসুন। আমরা একসাথে মিলে একসাথে ভোট করে এই সরকারকে এখান থেকে তাড়াই। আর এবারে তৃণমূল সরকারের পতন নিশ্চিত। মিঠুনদা তিনি সম্পূর্ণ দ্বিচারিতা করছেন। তিনি ছোটবেলায় নাকি একবার নকশাল করতেন, এমন নাকি তার সাহস তিনি কলকাতা ছেড়ে পালিয়ে বম্বে চলে গেলেন। তারপরে জ্যোতি আঙ্কেল বলে এসে হাজির হলেন, তারপর সুভাষ দা, এরপরে তৃণমূল, মমতা বন্দ্যোপাধ্যায় তারপর তাকে এমপি করলেন। মিঠুনদা বললেন মিঠুন চক্রবর্তী, মমতা বন্দ্যোপাধ্যায় আমার বোন, ইস্তফা দিয়ে বিজেপিতে গিয়ে তারপরে বোনের পিঠে ছুরি মেরে বলছে তার সরকার ফেলে দাও। ব্যাপারটা সিবিআই ইডি ডিটেল বলতে পারবে। মিঠুনদা নির্লজ্জ, সুবিধাবাদী, দলবদলু, গিরগিটি এমএলএ ফাটাকেষ্ট, এখানে হেরো ফাটাকেষ্ট হবে। যেখানে নাম তুলেছেন ক্ষমতা থাকলে বিধানসভা নির্বাচনে দাঁড়িয়ে দেখান। আর ঠাকুরবাড়িতে কি অবস্থা? ঠাকুরবাড়িতে ফেলে মার। অভিযোগ করা হচ্ছে যে মমতাবালা ঠাকুরের একজন লোককে এইভাবে, তার সমর্থককে এইভাবে ফেলে পেটাচ্ছেন শান্তনুর ঠাকুরের লোকজন। দেখুন, আর গতকাল যে মন্তব্য করেছিলেন শান্তনু ঠাকুর, যে অভিযোগ উঠেছিল যে শান্তনু ঠাকুর বলছেন 50 লক্ষ রোহিঙ্গাকে বাদ দিতে গিয়ে 1 লক্ষ মতুয়া বাদ যেতেই পারে। তারপর থেকে এই বিতর্ক দানা বাঁধে এবং তারপরে বিক্ষোভ কর্মসূচি মমতাবালা ঠাকুরের, আর তাকে ঘিরেই আজকে এইভাবে মারপিট, ধস্তাধস্তি।
আমাকে শান্তনু ঠাকুরের ওই RSS এর রোহিঙ্গা বাহিনী আমাকে প্রচন্ড মেরেছে, আমার বুকে মেরেছে, আমার পিঠে মেরেছে, আমার চুল ধরে টেনেছে, আমাকে মালা ধরে টেনেছে, মারলো শান্তনু বাহিনী, সেই রোহিঙ্গা বাহিনী যারা অমতুয়া, যাদেরকে শান্তনু ঠাকুর পুষে রেখেছে টাকা দিয়ে। মতুয়ারা আজকে প্রতিবাদ করতে গেছিল যে 1 লক্ষ ভোট যদি কেটে যায় মতুয়াদের, তাতে আমার কোনো আপত্তি নেই। যদি 50 লক্ষ মুসলমানের ভোট কাটে, না আজকে জবাব চাইতে গেছিল, তারা তো মারামারি করতে যায় না। কিন্তু সে আগের থেকে বিজেপির প্রেসিডেন্ট বনগার সেখানে দাঁড়িয়ে তাদের রেখে আজকে গুন্ডা বাহিনী এনে যেভাবে মতুয়াদের গায়ে হাত দিয়েছে, প্রতিবাদ করার তার যে আজকে অধিকার নেই। এই রাজ্যে ক্ষমতা আসে, তাহলে আগামীতে ভবিষ্যৎ কি হতে পারে? আমি কখনোই মতুয়াদের নাম বলিনি, আমি বলেছিলাম আমাদের লোক, তাতে উদ্বাস্তু মানুষ যুক্ত আছে। যদি বাদ যায় তাহলে আমাদের মেনে নেওয়া উচিত, এই কারণে আমরা যাদের দ্বারা অত্যাচারিত তারাও দেশে এসছে। কেউ নাগরিকত্ব থেকে বাদ যাবে না, নাগরিকত্ব পেলে সে ভোটার লিস্টে তার নাম থাকবে, এটা তো স্বাভাবিক ব্যাপার, আমরা তুলবো। মমতা ঠাকুর একটা সম্পূর্ণ অশিক্ষিত মহিলা, পুরো অজ্ঞতার সঙ্গে কোন রকম চালচুলো নেই। একটা ন্যারেটিভ খাড়া করতে হবে, টিএমসির পক্ষ থেকে দেখাতে হবে, কারণ ওর কটা টিকিট নিতে হবে না। আর এই পরিস্থিতি কেন হলো? কোন মন্তব্যে বিতর্ক দানা বেঁধেছিল শান্তনু ঠাকুরের? দেখুন। 50 লাখ রোহিঙ্গা মুসলমান যদি বাদ যায়, সেখানে 1 লাখ আমাদের লোক যদি বাদ যায়, তো আমাদের এটুকু একটু সহ্য করে নেওয়া উচিত। ইলেকশন কমিশনের কাছে জবাব চাইবে, আমার কাছে জবাব চাইতে আসবে কোন 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 কারণে মতুয়ারা। আমি কি মতুয়াদের বাদ দিচ্ছি? কে বাদ দিচ্ছে? ভোটের বাংলায় এসআইআর ঘিরে ঝড় উঠেছে মতুয়াগড়ে। মতুয়ারা এসেছেন বাংলাদেশ থেকে, তাদের অনেকে সিএ এর মাধ্যমে নাগরিকত্বের দাবি জানালেও এখনো নাগরিকত্বের সার্টিফিকেট হাতে পাননি। এই পরিস্থিতিতে নতুন ভোটার তালিকায় তাদের নাম থাকা ঘিরে সংশয় তৈরি হয়েছে অনেকের মধ্যে। এসআইআরে যে মতুয়াদের নাম বাদ যেতে পারে তা কার্যত মেনে নিয়েছেন মতুয়া মহাসংঘের সংঘাধিপতি তথা বনগাঁর বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরও। 50 লাখ রোহিঙ্গা মুসলমান যদি বাদ যায়, সেখানে 1 লাখ আমাদের লোক যদি বাদ যায়, তো আমাদের এটুকু একটু সহ্য করে নেওয়া উচিত। এই কারণে ওপাশে রেশন তোলার সময় মার খেয়ে আমার দিল হাতে করে নিয়ে আমার এপাশে দৌড়ে আসতে হয়েছে। তো এখন যদি তার সাথেই আবার আমার এখানে রেশন তুলতে হয়, তাহলে আমি প্রতিশোধটা নেব কবে? তো প্রতিশোধ নেওয়ার সময় উনি তো ঠিক বলেনি, উনি তো ধোকা দিয়েছে। কে ধোকা দিয়েছে? শান্তনু ঠাকুর, যে মতুয়াদের ভিতরে কোনো ভোট কাটা যাবে না, আগে বলেছিল, কিন্তু এখন বলে যে ভোট কাটা যাবে। আমরা তো রাতে ঘুমাতে পারি না। এসআইআরে মতুয়াদের নাম বাদ যাওয়ার কথা সোমবার ঘুরপথে মেনে নেন শান্তনু ঠাকুর। মঙ্গলবার মেনে নিলেন সরাসরি, এর দায় চাপালেন নির্বাচন কমিশনের ঘাড়ে। এটা ইলেকশন কমিশন দেখছে, ইলেকশন কমিশনের কাছে জবাব চাইবে, আমার কাছে জবাব চাইতে আসবে কোন 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 কারণে মতুয়ারা। আমি কি মতুয়াদের বাদ দিচ্ছি? কে বাদ দিচ্ছে? ডকুমেন্টগুলো আমি মনে করি 85 থেকে 90% মানুষের কাছে আসে। তো উদ্বাস্তু যারা, তাদের কাছে কিছু থাকবে না, এটা স্বাভাবিক। আমার মতোদের আজকে তাদের ভোট নিয়ে তাদের সিনেমিনি খেলে আজকে তাদের ভোট কেটে দেওয়ার পরিকল্পনা যে শান্তনু ঠাকুরের, সেটা সামনে প্রকাশ্যে চলে এসেছে। মতোদের ডিটেনশন ক্যাম্পে পাঠানোর পরিকল্পনা শান্তনু ঠাকুর করেছে। মতোদের আজকে যে হরিগুরুচাঁদ আজকে আমাদের সামাজিক অধিকার দিয়েছে, শিক্ষার অধিকার দিয়েছে, সেই পরিবারে জন্মগ্রহণ করে এত বড় সাহসও কাকে দিল কিভাবে? মতুয়াদের অনেকেই এদেশে এসেছেন 2002 সালের পরে, ফলে 2002 সালের ভোটার তালিকায় তাদের নাম নেই, তাদের ঘনিষ্ঠ আত্মীয়ের নামও নেই। এই মতুয়াদের বড় অংশ থাকেন উত্তর 24 পরগনা এবং নদিয়ার সীমান্ত ঘেঁষা এলাকায়। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী 2002-এর তালিকায় নাম নেই এমন ভোটারের সংখ্যা সব থেকে বেশি উত্তর 24 পরগনা এবং নদিয়াতে। উত্তর 24 পরগনার গাইঘাটায় 2002-এর তালিকার সঙ্গে ম্যাপিং হয়নি 15% ভোটারের, বাগদায় 13%, বনগাঁ উত্তরে 11%, বনগাঁ দক্ষিণে 11%। একইভাবে নদিয়ার চাকদায় ম্যাপিং হয়নি 12%, আর রানাঘাটে 11%। এই রানাঘাটের মধ্যে পড়ে 3 বিধানসভা কেন্দ্র: রানাঘাট উত্তর পশ্চিম, রানাঘাট উত্তর পূর্ব এবং রানাঘাট দক্ষিণ। 2021 সালে এই 8টি বিধানসভা কেন্দ্রেই জয়ী হয় বিজেপি। বঙ্গে বিজেপির বড় ভরসা মতুয়া ভোট। মতুয়াদের নাগরিকত্ব দিতে সিএএ চালু করেছে কেন্দ্রীয় সরকার।
কিন্তু হাতে গোনা কয়েকজন এখনো পর্যন্ত নাগরিকত্ব পেয়েছেন। এরই মধ্যে সুপ্রিম কোর্ট সম্প্রতি বলে আগে নাগরিকত্ব, তারপরে ভোটাধিকার। এই পরিস্থিতিতে ভোটার তালিকায় নাম থাকা ঘিরে উদ্বেগ তৈরি হয়েছে মতুয়াদের মধ্যে। এই উদ্বেগ যে অনর্থক নয় তা স্বীকার করে নিলেন শান্তনু ঠাকুর, দায় চাপালেন কমিশনের ঘাড়ে। এটা ইলেকশন কমিশন দেখছে, ইলেকশন কমিশনের কাছে জবাব চাইবে, আমার কাছে জবাব চাইতে আসবে কোন 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 কারণে মতুয়ারা। আমি কি মতুয়াদের বাদ দিচ্ছি? কে বাদ দিচ্ছে? নিউজ 18 বাংলা। মতুয়ারা কি ভোট দিতে পারবেন? শান্তনু ঠাকুরের মন্তব্যে জোরালো আশঙ্কা। বিজেপিকে বিশ্বাস করেই বিপাকে পড়েছেন মতুয়ারা, এরকমটাই আক্রমণ কুণাল ঘোষের। আর মোদি হন বা বিজেপি হোক, মতুয়াদের পাশে আছে আশ্বাস শুভেন্দু অধিকারীর। এই ঘটনা অবাঞ্ছিত, অনভিপ্রেত, কিন্তু বিজেপি এটাকে অনিবার্য করে ছেড়েছিল। আজকে শান্তনু ঠাকুর বলছেন যদি মতুয়াদের অনেকে ভোট না দিতে পারেন সে কি করা যাবে। ফলে মতুয়া সম্প্রদায়কেও বুঝতে হবে আপনারা বিজেপির কিছু লোককে কিছুদিনের জন্য কিছু কথা বিশ্বাস করে আপনারা নিজেদের অনিশ্চয়তার মধ্যে ফেলেছেন। 1 কোটি রোহিঙ্গা বাদ যাবে, আরে একটা রোহিঙ্গা খুঁজে পেলে না, বহু সংখ্যক মতুয়া সম্প্রদায়ের মানুষের নাম অনিশ্চয়তার মধ্যে পড়ে গেল। তো আপনাদের কাছে কৈফিয়ত চাইবে না? শান্তনু যথেষ্ট বিচক্ষণ। মতুয়ারা হলেন খাঁটি সনাতনী। নরেন্দ্র মোদী তাদেরকে নাগরিকত্ব দেওয়ার জন্য শিয়ে এনেছে। ডিস্টার্ব করতে পারবে না, মামলা দিতে পারবে না, রিপোর্ট করতে পারবে না, ফিরিয়ে দিতে পারবে না, এই অর্ডার পর্যন্ত করে দিয়েছে। ঠাকুরের যে লড়াই 1945 সাল থেকে, সেই স্বপ্ন যদি কেউ পূরণ করে থাকেন তার নাম নরেন্দ্র দামোদর দাস মোদী। এই মতুয়ারা মোদীর সঙ্গে আছেন। সোনা ব্যবসায়ী খুনে অভিযুক্ত প্রশান্ত বর্মন, তাকে আত্মসমর্পণের 72 ঘন্টা সময় বেঁধে দিয়েছিল। আগামীকাল সেই 72 ঘন্টা শেষ হচ্ছে। এরপরে কি হবে যদি না আত্মসমর্পণ করেন তিনি? প্রশান্ত বর্মন জলপাইগুড়ি রাজগঞ্জের বিডিও, সল্টলেকের দত্তাবাদের সোনা ব্যবসায়ী স্বপন কামিল্লাকে খুনে অভিযুক্ত। গত সোমবার রাজগঞ্জের বিডিওর আগাম জামিন খারিজ করে কলকাতা হাইকোর্ট। নির্দেশ দেয় 72 ঘন্টার মধ্যে বিধাননগর আদালতে আত্মসমর্পণ করতে। এই সময়সীমা শেষ হচ্ছে বৃহস্পতিবার। হাইকোর্টের নির্দেশ মেনে কি আত্মসমর্পণ করবেন বিডিও? না করলে কি হবে? সামনে এখন কি কি সম্ভাবনা? হাইকোর্টের নির্দেশ মেনে বৃহস্পতিবার বিধাননগর আদালতে আত্মসমর্পণ করতে পারেন বিডিও প্রশান্ত বর্মন। হাইকোর্টের আত্মসমর্পণের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যেতে পারেন রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন। আত্মসমর্পণও করলেন না, আবার সুপ্রিম কোর্টেও গেলেন না, সেক্ষেত্রে তাকে গ্রেফতার করতে পারে পুলিশ। গত 30 অক্টোবর নিউ টাউনের যাত্রাগাছি থেকে সোনা ব্যবসায়ী স্বপন কামিল্লার দেহ উদ্ধার হয়। জলপাইগুড়ি রাজগঞ্জের বিডিওর বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করে নিহতের পরিবার। 11ই নভেম্বর বারাসাত জেলা আদালতে আগাম জামিনের আবেদন জানান বিডিও প্রশান্ত বর্মন। 26শে নভেম্বর আগাম জামিন মঞ্জুর করা হয়। সেই নির্দেশ চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় বিধাননগর পুলিশ। সোমবার সেই মামলার শুনানিতে রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের জামিন খারিজ করে দেয় কলকাতা হাইকোর্ট। 72 ঘন্টার মধ্যে বিধাননগর আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেয়। এই নির্দেশ কি মানবেন রাজগঞ্জের বিডিও, নাকি অন্য পথে হাঁটবেন? এই নিয়েই জল্পনা। নিউজ 18 বাংলা। মেসি বিশৃঙ্খলার তদন্ত করছে সিট, আর সিট এবার 6 স্পন্সরকে তলব করল। 13ই ডিসেম্বর শনিবার যুব ভারতীতে ছিল হাজার হাজার দর্শকের স্বপ্ন পূরণের দিন, মেসি দর্শনের দিন। সেই মেগা শোয়েই স্বপ্নভঙ্গ, চূড়ান্ত বিশৃঙ্খলা, তাণ্ডব। মাঠের মধ্যে মেসিকে ঘিরে ভিড়ে ভিড়। সেই ভিড়ের কারণেই হাজার হাজার টাকা দিয়ে টিকিট কেটেও স্টেডিয়াম থেকে মেসিকে দেখতে পাননি দর্শকরা। প্রশ্ন উঠেছে, মাঠের মধ্যে এত লোক ঢুকলেন কিভাবে? তারা মেসির কাছে কিভাবে চলে গেলেন তা জানতে সিটের নজরে অনলাইনে টিকিট বিক্রির দায়িত্বে থাকা সংস্থার ভাইস প্রেসিডেন্টকে মঙ্গলবার বিধাননগর পুলিশ কমিশনারেটে জিজ্ঞাসাবাদ করে সিট। মেসি ইভেন্টের মূল উদ্যোক্তা শতদ্রু দত্তর মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। জানতে চাওয়া হয় অনলাইনে কত টিকিট বিক্রি করা হয়েছিল,
কমপ্লিমেন্টারি টিকিট কত ছিল, বিক্রি করা টিকিট থেকে কত টাকা দেওয়া হয়েছিল শতদ্রু দত্তকে। সিটের দাবি, জিজ্ঞাসাবাদের সময় শতদ্রু দাবি করেন টিকিট বিক্রির দায়িত্বে থাকা সংস্থার থেকে তিনি টাকা পান, সেই টাকা পেলে দর্শকদের টিকিটের দাম ফিরিয়ে দেবেন। শতদ্রু দত্ত আগেই সিটকে জানিয়েছেন শোয়ের স্পন্সররা তাকে 30 কোটি টাকা দিয়েছিলেন। তদন্তকারীদের অনুমান টাকার পরিমাণ আরও বেশি, তাই মেসি শোয়ের 6টি স্পন্সরার সংস্থাকে এ সপ্তাহেই তলব করা হয়েছে। সিটের দাবি, স্পন্সরার সংস্থাগুলির থেকে জানতে চাওয়া হবে তারা কে কত টাকা শতদ্রু দত্তকে দিয়েছিল, সেই টাকা বাজেয়াপ্ত করে দর্শকদের রিফান্ড করা হবে। 13ই ডিসেম্বর শতদ্রু দত্তকে গ্রেফতারির দিন তাঁর একটি মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়। আরও 2টি ফোন মঙ্গলবার বাজেয়াপ্ত করে পুলিশ। এই ফোনগুলি ব্যবহার করে স্পন্সরদের সঙ্গে যোগাযোগ করেছিলেন শতদ্রু, তাই যাবতীয় চ্যাট এবং কল ডিটেলস খতিয়ে দেখছেন তদন্তকারীরা। নিউজ 18 বাংলা।